প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজীবন অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অসহায় মানুষের পক্ষে কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে তিনি বারবার কারাবরণ করেছেন, সরকারের রোষানলে পড়েছেন। শুধু তিনিই পড়েননি, তার লিখিত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো ক্রমাগত নিষিদ্ধ হয়েছে। 1922, 23, 24, 25 এই বছরগুলোতে প্রত্যেকটি বই নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ করার 100 বছর চলছে বিষের বাঁশি এবং ভাঙার গান এই দুটি গ্রন্থের। কেন নজরুলের বই নিষিদ্ধ হলো, কেন নজরুলকে প্রতিহত করা হলো, কেন নজরুলকে তার প্রকৃত স্বরূপকে আমাদের সামনে আসতে দেয়া হয়নি, এখনও হচ্ছে না, সেসব বিষয় নিয়ে আলোচনা। শুধু দর্শক, আমাদের আয়োজনে আছেন দেশের বিশিষ্ট কবি, সাংবাদিক এবং একটি বেশ গুরুত্বপূর্ণ পত্রিকার, সাহিত্য পত্রিকার সম্পাদক, আমাদের সকলের প্রিয় মাহবুব হাসান। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন নাজিফা ইবনাত কবির। নাজিফা ইবনাত কবির একজন তরুণ শিল্পী, কিন্তু তার পিতা আমাদের খুবই একজন প্রিয় মানুষ, শহীদ কবির পলাশ। তার কন্যা ইবনাত কবির খুব ভালো গাইছে এবং এর আগেও আমি তার গান শুনেছি। তাকেও স্বাগত জানাই আমাদের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সজীব নূর, কিবোর্ডে এবং তবলায় অপূর্ব। তাদের দুজনকে স্বাগত জানাই। আমি প্রথমেই যাব মাহবুব হাসানের কাছে। মাহবুব হাসান, আপনি জানেন যে নজরুলের বইগুলো ক্রমাগত নিষিদ্ধ হচ্ছিল এবং নজরুল বারবার একটা অসম্ভব থ্রেটের মুখে পড়ছিলেন যে লেখা যাবে না, তার সম্পাদকীয়গুলো নিষিদ্ধ হচ্ছে, তার পত্রিকা অফিস ভেঙে দেওয়া হচ্ছে। নজরুল ছাড়া ওই সময় আর কারোর বিরুদ্ধে এত অভিযোগ ছিল না ব্রিটিশ সরকারের। কেন? আপনি যদি দেখেন যে বিদ্রোহী কবিতা দিয়েই তো বেসিক্যালি নজরুলের উত্থান, তাই না? বিদ্রোহী কবিতার প্রতিটি শব্দই হলো বিদ্রোহ করা। কি বিদ্রোহ? উনি মানে ক্ষুধার আসন আরশ ছেদিয়া, হ্যাঁ, ছেড়ে উঠবেন। এই ক্ষুধা কিন্তু আমাদের যে ধর্মবিশ্বাসের ক্ষুধা তা নয়, এটা হলে ব্রিটিশ যে শাসক, এদের ক্ষুধার মতোই মানে একচ্ছত্র আধিপত্য নিয়ে কিন্তু বহির্বাস করছিল ভারতীয় যে জীবনে, তাকে ভেঙে চুরে শেষ করে দেওয়ার জন্যেই তিনি এই কবিতা রচনা করেছিলেন। আপনি দেখবেন যে এই কবিতায় কত রকম মিথ ব্যবহার করেছেন তিনি। এই ভাঙার কারণে কত রকম মিথের ব্যবহার, লোকমিথের ব্যবহার, লোকজ উপাদানের ব্যবহার এবং মানুষের যে অন্তরের যে কথাগুলো, সেই অন্তরের কথাগুলো কিন্তু তিনি তার কবিতায় নির্মাণ করেছেন। ভাঙার গানে দেখেন সঙ্গে সঙ্গে মানে ভাঙার গান কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে এটা নিষিদ্ধ করা হলো। কেন? কারণ তারা পড়ে দেখলো যে ব্রিটিশের ভারতীয় সরকার পড়ে দেখলো যে এইটা বেসিক্যালি ভারতীয় সরকারের, ভারতীয় সরকারের বিরুদ্ধে। অতএব তারা এটা মেনে নিতে এবং মানব জাগরণের পক্ষে একটা বিরাট মন্ত্রের মতো। তা তো অবশ্যই মানব মানে এই দেশের মানুষকে, মানে ভারতীয় উপমহাদেশের মানুষকে জাগিয়ে তোলার জন্যই তো তার সমস্ত মানে কর্ম। হ্যাঁ, তা আমরা জানি। এবং তার রাজনৈতিক চৈতন্য, যেভাবে তিনি ভাবতেন, যেভাবে তিনি ভেবেছেন, তার চেতনায় কিন্তু দেশ, মানুষ এবং গণমানুষের সমস্ত বিষয় আশয়গুলোই ছিল। এবং সারা জীবন তিনি এই বিত্তহীন, বিষাদহীন, কি বলে, অনিকেত মানুষ, হ্যাঁ না, একবারে মানে দরিদ্র মানুষ, যাদেরকে শোষণ করে আমাদের সম্পদগুলোকে নিয়ে গেছে ব্রিটিশ, ভারতীয়, এদেশীয় চররা। এখনও সেটা কিন্তু প্রাসঙ্গিক, অবশ্যই প্রাসঙ্গিক। কারণ হলো দুটো কারণে, যে আমরা যে সোসাইটি বা যে সমাজ আমরা পেয়েছিলাম, সাম্য সমাজ, যেটা নজরুল দাবি করার জন্যে মানে এত কিছু করলেন, সেই সাম্য সমাজ কিন্তু এখনো হয়নি। যারাই ক্ষমতায় গেছে দেখা গেল যে তাদের নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থকেই তারা বড় করে দেখেছেন। যার জন্যে নজরুলের চেতনায় যে গণমানুষের যে স্বার্থ ছিল তা বরাবরই মানে বাদ পড়ে গেছে। যারা কৃষক, শ্রমিক তখন কম ছিল, কৃষক, যারা প্রডিউসার,
এই যে আপনি আমি যে খাবারটা খাই এটা তো ওই গণমানুষই তৈরি করছে, তাদের কিন্তু আমরা তাদের মূল্য দিচ্ছি না। হ্যাঁ, তাদেরকে দিচ্ছি না মানে তাদেরকে নিয়ে আসছে। এবং এখানে দেখবেন যে ঢাকা শহরে আলুর দাম হলো কি বলে 60 টাকা বা 80 টাকা বা 100 টাকা, অথচ গ্রামের ওখান থেকে কিনে আনে হয়তো 20 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে, তাই না? এই যে শোষণের একটি প্রক্রিয়া, যে মধ্যস্বত্বভোগীদের যে এই যে সত্য বা মধ্যস্বত্বভোগী তৈরি করা, এটা কিন্তু ব্রিটিশদের তৈরি করা। এই যে বলে যে আপনারা তো মধ্যবিত্ত শ্রেণীর লোক, না, কোনো মধ্যবিত্ত শ্রেণীর বলে কোনো জিনিস নেই। কারণ হলো যে আমরা বেসিক্যালি বিত্তবানও না, অবিত্তবানও না, একবারে মিনিমাম যেটা জীবন ধারণের জন্যে যতটুকু আমাদের প্রয়োজন সেটাই আমরা, মানে বিলাসিতা বলে কিছু নেই, বিলাসিতা কিছু নেই। কিন্তু আজকের বিলাসী যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি দেখবেন যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। তো এইগুলো হলো ওই শ্রেণীর মানুষের। এবং নজরুল কিন্তু সেই জিনিসটাই ধরেছিলেন তার আদিতে, একদম আদিতে, এবং তার চৈতন্য জুড়েই ছিল এই গণমানুষের বিষয়, তাদের শোষণ করার বিষয় আশাগুলো যাতে তিরোহিত করা যায়, সেজন্য চেষ্টা করেছেন সাম্যময় সমাজ উনি গড়ে তোলার চেষ্টা করেছেন। উনি ওই সময় বলছেন যে ব্যাংকে পাষাণ স্তূপের মতো লক্ষ লক্ষ টাকা জমা হয়ে আছে, আর একদিকে নিরন্ন মানুষ, মায়ের বুকে দুধ পাচ্ছে না শিশু। এই তো নজরুল, সেই অবস্থাতে এখনো দেখছি, রাস্তায় বেরোলে অসংখ্য নিরন্ন মানুষের মুখ দেখছি। এটা তো আমরা চাইনি, আমরা চাই নজরুলের সেই সাম্যের সমাজ। অনেক ধন্যবাদ আপনাকে। ইবনাত কবির, কোন গানটি শুনবো? আমি প্রথমেই মনে পড়ে আজ সে কোন জনমে গানটি। মনে পড়ে আজ সে কোন জনমে, শুনি আমরা।
অনেক ধন্যবাদ নাজিফা ইবনাত কবির। আমরা এই গানটি চমৎকার করে তুমি গেয়েছো। আমরা বিশ্বাস করি যে তরুণরাই নজরুলের গান সামনে এগিয়ে নেবে এবং সেটা খুব জরুরি। নজরুলের আরও যে সমস্ত গান আছে যেগুলো এখনও গাওয়া হয় না, প্রায় তো 4000 গান, তার মধ্যে 2000 গানের আমরা রেকর্ড পেয়েছি, স্বরলিপি পেয়েছি, সেগুলো তোমরা গাইবে এবং নজরুলের গানগুলোকে আরও বিখ্যাত করবে, সেটা আমরা চাই। আবারও যাচ্ছি মাহবুব হাসানের কাছে। মাহবুব ভাই, আমরা যে নিষিদ্ধ নজরুলের কথা বলছিলাম, নজরুলকে তার সমকালীন সময়ে তার গ্রন্থগুলোকে নিষিদ্ধ করা হলো, তার বইয়ের রয়্যালিটি আর তিনি তখন পাচ্ছিলেন না, এক অসীম দারিদ্র্যের মধ্যে নিক্ষিপ্ত হলেন তিনি। কিন্তু এখনও কি নজরুল সেই নিষিদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছেন? একটা অদৃশ্য নিষিদ্ধের শেকল কিন্তু নজরুলের রচনার গায়ে লাগানো আছে। এখনও আছে, এখনও আছে। কিভাবে যে ওই যে মন মানসিকতা যেটাকে বলে চৈতন্যে যা কিছু যে প্যাটার্ন এসে চিন্তা করে যারা শাসক গোষ্ঠী বা যারা শাসক গোষ্ঠীর সবচেয়ে ঘনিষ্ঠতম যাদের স্বার্থ আছে, তারা কিন্তু নজরুলের এই বিপ্লবী সাম্যময় সমাজ গঠনের ঠিক বিপরীতে তারা। কারণ ওই সাম্যময় সমাজ গঠন করলে তাদের যে বৃত্ত এবং বিষাদ, তাদের যে ক্ষতি হবে সেটা তারা চায় না। সেটা চায় না, এবং এদের একটা পরম্পরা আছে, ব্রিটিশ কিংবা তারও আগে থেকে এই শোষক শ্রেণীর একটা পরম্পরা আছে। হ্যাঁ, পরম্পরা তো অবশ্যই আছে, কারণ হলে ওরা ওই শ্রেণীর লোক। ওরা মনে করে শ্রেণী, যেমন এই দেশের জমিদার শ্রেণী মনে করে যে তারা ব্রিটিশদের মতোই। হ্যাঁ, এইরকম নানা রকম তকমা নিয়েছিল সে সময় তারা, তকমা বহুত মানে খান বাহাদুর, অমুক বাহাদুর, তমুক বাহাদুর। আসলে তো বোঝা উচিত তাদের, বা বোঝা উচিত ছিল তাদের, যে এই দেশটা গণমানুষের, যে গণমানুষ এই দেশটাকে রক্ষা করেছে, এই দেশটার সমস্ত উৎপাদনকে তারা করেছে এবং তাদের অধিকার আছে সবগুলোকে ব্যবহার করা। একটা সুষম বন্টন নজরুল চেয়েছিলেন। কোনো মানুষ না খেয়ে থাকবে না, সব মানুষ আশ্রয়, চিকিৎসা, বস্ত্র সব কিছু পাবে, কিন্তু সেই দিকেই কিন্তু আমরা যাচ্ছি না। এই ঘোষণাই তো আমাদের সংবিধানে আছে, সুষম সমাজ গঠন করার যে কয়টা মানে মৌলিক যে দাবি বা মৌলিক অধিকার যেটা দেওয়ার কথা, সেগুলো মানে আপনার সংবিধানে লেখা আছে, কিন্তু বাস্তবে সেগুলোর দেখা মিলবে না। কেন মিলবে না? কারণ ওই সংবিধান যারা ফলো করার কথা তারা সেটা ফলো করে না। এই জন্য যদি ওইটা ফলো করে, তাহলে যারা নিয়ন্ত্রণ সত্তা, তাদের ক্ষতি হবে। যার জন্যে কোনো এই রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, কালচারাল অধিকার, কোনো অধিকারই তারা নিতে চায় না বা বাস্তবায়ন করতে চায় না। করলেও খুবই আংশিকভাবে, হ্যাঁ, ব্যাহতভাবে বা খণ্ডিতভাবে এগুলো করছে। আমরা চাই যে এই দেশের যে গণমানুষ, তাদের জীবনের বিষয় আশয়গুলো উঠে আসুক। আমি কিন্তু কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি, সেটা হলো নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে। সেটা হলো যে উত্তর আধুনিক চেতনার পরিপ্রেক্ষিত থেকে এটা করেছি। কেন করেছে? উত্তর আধুনিক পরিপ্রেক্ষিতে হলো এটা, যা গণমানুষের যে সাংস্কৃতিক যে সম্পদ, যে সাংস্কৃতিক যে বোধ, যে সাংস্কৃতিক যে চৈতন্য, যেটাকে নজরুল বহন করেছেন তার প্রথম কবিতা থেকে শেষ কবিতা পর্যন্ত। এবং তিনি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি, কখনোই না। দেখবেন যে রাজনৈতিক ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে নজরুল সবসময় বামপন্থী। এবং একটা বিষয় মাহবুব ভাই, সেটা একটু মনে করে দিই, যে গান্ধী যে শান্তিবাদী যে রাজনৈতিক দর্শন, নজরুল বলেছিলেন এটা শান্তির সময় কিন্তু এখন নেই। এখন আর চরকা কেটে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যাবে না, কারণ তাদের দরকার তাদের অধিকার প্রতিষ্ঠা, এবং সেটা লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে অর্জন করতে হবে। অফকোর্স, অবশ্যই লড়াই করে নিতে হবে। চরকা কেটে কোনোদিন মানে বেডিজে তাড়ানো যাবে না, লড়াই করেই বাঁচতে হবে, তাই না? সেটা কিন্তু আমরা 47-এ স্বাধীন হয়েছি বটে, কিন্তু তার আগে যে ধরেন যে রাজনৈতিক যে এগুলো কি বলে আন্দোলনগুলো হয়েছে, সে আন্দোলন তো ব্রিটিশদের বিরুদ্ধেই হয়েছে, তাই না? এই চৌরি চৌরাতে যে থানা লুট হলো, তারপরে গান্ধীজি ওই কি বলে তার আন্দোলন বন্ধ করে দিলেন। কেন দিলেন? কারণ জানে যে এই থানা লুট হওয়া মানে যে ওদের হাতে অস্ত্র চলে যাওয়া, জনগণের কাছে চলে যাওয়া ক্ষমতার। থানা
মানে বন্দুক, এগুলো তো ক্ষমতার উৎস না। এগুলো চলে গেলে মানব সভ্যতার ইতিহাস হাতিয়ারের ইতিহাস। হ্যাঁ, হাতিয়ারের ইতিহাস সারা পৃথিবীতেই। হাতিয়ারের ইতিহাস, শক্তির ইতিহাস, দমনের ইতিহাস হইল সারা পৃথিবীতে মানুষের, যারা এইটা করে। তো এইগুলো আমরা কোনোদিন করতে পারিনি। এখন আমরা স্বাধীন হয়েছি নতুনভাবে। আমরা ৭১ একবার স্বাধীন হয়েছে, আবার ২০২৪-এ আবার গণতন্ত্র মুক্তির একটা লড়াই, আমরা বিজয়ী একটা লড়াই। যে ২৪-এ যে স্বাধীনতা পেলাম বলে যেটা বলছি, এর পিছনের কারণ হলো যে আমরা প্রকৃত অর্থেই ৭১-এ স্বাধীন হতে পারিনি। আমাদের হাতে ভূখণ্ডগত একটা স্বাধীনতা পেয়েছি, সামাজিক মুক্তি আমরা পাইনি। হ্যাঁ, কিন্তু সামাজিক মুক্তি পাইনি, কালচারাল মুক্তি পাইনি, কোনো রকম মুক্তি পাইনি, অর্থনৈতিক মুক্তি পাইনি। কেন পাইনি? কারণ আমরা ওই বিষয়গুলোকে নারিশ করি নাই, আমাদের সরকার সেগুলো নারিশ করে নাই, যার জন্যে বঞ্চনা প্রতিনিয়তই তাদের পিছু। এবং গণতান্ত্রিক শক্তিরা ফ্যাসিস্ট হয়ে উঠছে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্য। গণতান্ত্রিক সরকার তো ফ্যাসিস্ট হয়ে উঠছে, এটা তো ফ্যাসিজমের আইকন হয়ে উঠেছে উনি, তাই না? এই জায়গায় নজরুলকে আমরা ব্যবহার করতে চাই, আমাদের চেতনার জন্য নজরুল জাগরুক থাকে। নজরুল আমাদের ধ্যানে, জ্ঞানে, অভ্যাসে পরিণত করতে হবে। কারণ হলো নজরুলের যে চৈতন্য, সেটা গণমানুষের চৈতন্য। অনেক ধন্যবাদ মাহবুব হাসান, অনেক চমৎকার করে আপনি বিশ্লেষণ করেছেন নজরুলের বিদ্রোহী সত্তাকে। আমরা যাব নাজিফা ইবনাত কবিরের কাছে। কোন গানটি শুনব? এবারে আমি শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না গান শুনি। আমার বিদেশিরে খুঁজি
অসাধারণ, অনেক 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 সুন্দর গেয়েছো তুমি নাজিফা। নজরুলের গান শুনে চোখ ভিজে ওঠে না কিংবা আমরা বিদ্রোহে উঠি না এরকম প্রমাণ কিন্তু নেই। এই গানটি শুনেও কিন্তু আমাদের বুক ভার হয়ে আসে। অনেক ধন্যবাদ তোমাকে নাজিফা ইবনে ইবনাত কবির। ধন্যবাদ খুব মাহবুব হাসান, আপনি অনেক চমৎকার করে নজরুলকে বিশ্লেষণ করেছেন। আবারও কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা কথা বলবো। সজীব নূর কিবোর্ডে অনেক অসাধারণ বাজিয়েছেন, তবলায় অপূর্ব, তাকেও অনেক অনেক ধন্যবাদ। শ্রুতি দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠান আমরা করি এই কারণে যে আমরা নজরুল ছাড়া আমাদের কিন্তু আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি বিদ্রোহ করতে চাই, আমরা যদি প্রতিবাদ করতে চাই, নজরুলের স্মরণ নেব। আমরা যদি প্রেমের গান গাইতে চাই, প্রেমের কথা হৃদয়ে ধারণ করতে চাই, আমরা নজরুলের স্মরণ নেব। আমরা যখন দুঃখে কষ্টে থাকব, বিরহে থাকব, তখনও বাঁচার জন্য নজরুলের স্মরণ নেব। অর্থাৎ নজরুল আমাদের প্রাতঃস্মরণীয়, নজরুল আমাদের আত্মার, নজরুল আমাদের জীবনের, আমাদের সকল কর্মের। সবাই ভালো থাকবেন, সুস্থ